হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফর ক্লাস 10। অর্থাৎ তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2027 ভলিউম 2 থেকে জিওগ্রাফির থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য যে মডেল কোশ্চেন পেপার 1 আছে তার সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। পুরো ভিডিওটার সঙ্গে থেকো, আশা করি সবগুলো প্রশ্নের উত্তরই এখানে পেয়ে যাবে। চলো প্রথমেই দেখে নিই। একের দাগে অর্থাৎ বিভাগ কয়ের আন্ডারে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো। একের দাগে 1.1-এ অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল কোন অপশনটা ঠিক হবে? অপশন খ হবে রাইট অ্যান্সার, পর্যায়ন বা যাকে ইংলিশে বলছে গ্রেডিয়েশন। 1.2-এ দেখো ফিওরের দেশ বলা হয়, কাকে বলা হয়? অপশন ক হবে রাইট অ্যান্সার, নরওয়েকে। 1.3-এ দেখো বায়ুমণ্ডলের যে স্তরে নৈশদ্যুতি মেঘ দেখা যায়, অপশন গ হবে রাইট অ্যান্সার, মেসোস্ফিয়ার। 1.4-এ দেখো দোলগ্রাম সৃষ্টি হয়, অপশন ক হবে রাইট অ্যান্সার, নিরক্ষীয় অঞ্চল বা ইকুয়েটোরিয়াল রিজিয়নে। 1.5-এ দেখো শীতল ক্যানারি স্রোত দেখা যায়, অপশন গ হবে রাইট অ্যান্সার, আটলান্টিক মহাসাগরে। 1.6-এ দেখো 24 ঘন্টায় পৃথিবীর কোন স্থানে জোয়ার ভাটা হয়, অপশন গ হবে রাইট অ্যান্সার, দুবার। ঠিক আছে, ব্যাকেটে একটা দেওয়া আছে দেখো, টুয়াইস, দুবার। স্পেশালি 2 হাই টাইডস দেখা যায় আর 2 লো টাইডস দেখা যায় একদিনে। দুবার ভরা জোয়ার আর দুবার হচ্ছে আমার ভাটা বা গৌণ জোয়ার যাকে বলছি। ভাটা ঠিক নয়, গৌণ জোয়ার। দুবার মুখ্য জোয়ার, দুবার গৌণ জোয়ার। ঠিক আছে, এবারে 1.7-এ দেখো ইটাই ইটাই রোগ হয় প্রদত্ত কোন বজ্রের প্রভাবে? এটা হচ্ছে অপশন ঘ হবে রাইট অ্যান্সার, ক্যাডমিয়ামের প্রভাবে। 1.8-এ দেখো ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো, অপশন ঘ হবে রাইট অ্যান্সার, কর্কট ক্রান্তি রেখা। 1.9-এ দেখো ভারতের নাইগ্রা যে নদীতে অবস্থিত তা হলো, ইন্দ্রাবতী নদীতে নাইগ্রা জলপ্রপাত অবস্থিত। ভারতের নাইগ্রা যাকে বলা হচ্ছে ইন্দ্রাবতী নদীতে অবস্থিত, যার আরেকটা নাম আছে চিত্রাকোট ফলস নামেও পরিচিত। ঠিক আছে, চিত্রাকোট ফলস ব্যাকেটে দেওয়া আছে দেখবে। 1.10-এ দেখো ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে, অপশন খ হবে রাইট অ্যান্সার, পলিমাটি বা অ্যালুভিয়াল সয়েল। 1.11-তে দেখো টিস্কো কারখানাটি যে নদীর তীরে অবস্থিত তা হলো, অপশন ঘ হবে রাইট অ্যান্সার, খড়কাই নদীর তীরে অবস্থিত, যেটা হচ্ছে সুবর্ণরেখা আর খড়কাই নদীর একটা কনজিকিউটেড জোন অর্থাৎ মিলনস্থলের কাছাকাছি অবস্থিত টিস্কো। 1.12-তে দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো, অপশন খ হবে রাইট অ্যান্সার, বিহার। 1.13-তে দেখো ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথ কোনটি? NH-19, অর্থাৎ পুরনো নাম অনুসারে এটি NH-2 বলা হতো, যা দিল্লির সাথে কলকাতাকে যুক্ত করেছে। এটি ভারতের অন্যতম ব্যস্ততম সড়কপথ। এর আগের নাম ছিল NH-2, যেটা দিল্লির সাথে কলকাতাকে যুক্ত করেছে। বর্তমান নাম হচ্ছে NH-19, NH-19। 1.14 দেখো এটি বৃহৎ স্কেলের মানচিত্র হলো কোনটি? এখানকার মধ্যে অপশন ক হবে রাইট অ্যান্সার, মৌজা মানচিত্র, যাকে ইংলিশে বলছে ক্যাডাস্ট্রাল মানচিত্র, ক্যাডাস্ট্রাল ম্যাপ। এবার বিভাগ ক্ষয়ের আন্ডারে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও। 2.1-এ বলেছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে অশুদ্ধ হলে অলিখতে বলেছে। 2.1.1-এ দেখো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দোয়াব নামে পরিচিত, এটা শুদ্ধ হবে। 2.1.2-এ দেখো ওজন দিবস পালিত হয় 16ই অক্টোবর, এটা অশুদ্ধ কিন্তু। 2.1.3-এ পূর্ণিমার জোয়ারের তুলনায় অমাবস্যার জোয়ার শক্তিশালী হয়, এটা কিন্তু শুদ্ধ, ওটা আগেই পড়েছো। 2.1.4-এ দেখো ধানের তুষ একটি তেজস্ক্রিয় বর্জ্য, এটা অশুদ্ধ। তেজস্ক্রিয় বর্জ্য কোনগুলো? ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলো তেজস্ক্রিয়, বজ্র নয় কিন্তু। 2.1.5-এ দেখো গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলা হয়, এটাও শুদ্ধ। 2.1.6-এ দেখো পশ্চিমা জেট বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ুকে আসতে সাহায্য করে, এটা কিন্তু অশুদ্ধ। 2.1.7-এ দেখো ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র ওড়িশার কটকে অবস্থিত, এটা শুদ্ধ। এবারে 2.2-এ বিভাগ ক্ষয়ের আন্ডারে যে সমস্ত প্রশ্নগুলো আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে, চলো দেখে নি। দুটি শিব বালিয়াড়ির মাঝের অংশকে ড্যাশ বলে? দুটি শিব বালিয়াড়ির মাঝের অংশকে কি বলে? শূন্যস্থান লিখবে গাসি, গাসি বলা হয়। বাষ্পমোচন দ্বারা ড্যাশ বায়ুতে মেশে? বাষ্পমোচন দ্বারা কি বায়ুতে মেশে? বাষ্পমোচন দ্বারা জলীয় বাষ্প বায়ুতে মেশে, শূন্যস্থান লিখবে জলীয় বাষ্প। 2.2.3-এ দেখো সমুদ্র জলের একমুখী অনুভূমিক প্রবাহকে ড্যাশ বলা হয়? সমুদ্র জলের একমুখী অনুভূমিক প্রবাহকে সমুদ্র স্রোত বলে, শূন্যস্থানে সমুদ্র স্রোত লিখবে। 2.2.4-এ দেখো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হলো ড্যাশ? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হলো
মলদ্বীপ বা মালদ্বীপ, ঠিক আছে। 2.2.5-এ দেখো জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একত্রে ড্যাশ বলে। জোয়ার বাজরা রাগি কে একত্রে কি বলে জানি? মিলেট বলে, আগেই পড়েছো। শূন্যস্থানে মিলেট লিখবে। 2.2.6-এ দেখো গ্লোবাল শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে। গ্লোবাল শিল্প কাকে বলা হয়? তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টরকে, অর্থাৎ আইটি শিল্প বা তথ্য প্রযুক্তি শিল্প শূন্যস্থানে লিখবে, ঠিক আছে। 2.2.7-এ দেখো মাল্টিস্পেকট্রাল ক্যামেরা একটি ড্যাশ সেন্সরের উদাহরণ। মাল্টিস্পেকট্রাল ক্যামেরা একটি প্যাসিভ সেন্সরের উদাহরণ, মনে রাখবে, প্যাসিভ সেন্সরের উদাহরণ মাল্টিস্পেকট্রাল ক্যামেরা, ঠিক আছে। এবার 2.3-এ দেখো বিভাগ ক্ষয়ের আন্ডারে একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে। 2.3.1-এ দেখো নিউমুর দ্বীপটি বাংলাদেশে কি নামে পরিচিত? নিউমুর দ্বীপটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ তালপট্টি দ্বীপ নামে পরিচিত। নিউমুর দ্বীপটি বাংলাদেশের দক্ষিণ তালপট্টি দ্বীপ নামে পরিচিত, মনে রাখবে। 2.3.2-এ দেখো ধোঁয়া ও কুয়াশার মিলিত রূপকে কি বলে? এটা সবাই জানো, স্মগ, যাকে ইংলিশে বলছে বা বাংলায় বলছে ধোঁয়াশা। ধোঁয়াযুক্ত কুয়াশা মিলে হচ্ছে ধোঁয়াশা, ঠিক আছে। 2.3.3-এ দেখো অ্যাপোজি অবস্থানে পৃথিবী ও চাঁদের দূরত্ব কত? প্রায় 4,07,000 কিলোমিটার হয়, ঠিক আছে। 2.3.4-এ দেখো একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো। ইউরেনিয়াম অথবা থোরিয়াম হতে পারে, প্লুটোনিয়াম হতে পারে, এটসেট্রাও হতে পারে। 2.3.5-এ দেখো ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত? অসমের জোরহাটে অবস্থিত, ঠিক আছে। 2.3.6-এ দেখো ওএনজিসি সংস্থার কেন্দ্রীয় সদর দপ্তর কোথায় অবস্থিত? ওএনজিসির হচ্ছে সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লি, যেটা পূর্বে দেরাদুন ছিল, বর্তমানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ঊর্জা ভবন, যেটা নতুন দিল্লিতে অবস্থিত। 2.3.7-এ দেখো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? বর্তমানে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। 2.3.8-এ দেখো ইসরোর সম্পূর্ণ নাম কি? ইসরোর সম্পূর্ণ নাম সবাই জানো নিশ্চয়ই, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবার নেক্সট যেটা আছে দেখে নাও, সঠিক উত্তরটি বা সঠিকটি বাম দিকে আর ডান দিকে মিল করতে বলেছে, ম্যাচিং। 2.4-এর দাগে দেখো 2.4.1-এ দেখো চিনুক, চিনুকের সঙ্গে কোনটা মিলছে? ডান স্তম্ভের 3-এরটা মিলছে, তুষার ভক্ষক। চিনুক একটি উত্তরা বায়ু বা উত্তরের বায়ু যা বরফকে গলিয়ে দেয় বলে একে তুষার ভক্ষক বা স্নো ইটার বলা হয়, ঠিক আছে। 2.4.2-এ দেখো মগ্নচড়া আছে বাম স্তম্ভে, তার সঙ্গে ডান স্তম্ভের কোনটা মিলছে? 1 নম্বরেরটা মিলছে, গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক হচ্ছে পৃথিবীর একটি অন্যতম প্রধান বা বৃহত্তম একটি মগ্নচড়া। এবার 2.4.3-এ দেখো বাম স্তম্ভে আছে বিষাক্ত বজ্র। বিষাক্ত বজ্র কোথা থেকে হবে? অপশন 4টা মিলছে ডান স্তম্ভের, সিমেন্ট কারখানা। 2.4.4-এ দেখো শ্রীহরিকোটা। শ্রীহরিকোটার সঙ্গে কোনটা মিলছে ডান স্তম্ভের? 2-এরটা মিলছে, ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র, যেটা হচ্ছে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র বা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার নামে পরিচিত। পাশে ছবিও দেওয়া আছে, দেখবে। এটা স্কেচ ছবি, যদিও অরিজিনাল নয়। বিভাগ গয়ে দেখো যে সমস্ত প্রশ্নগুলো আছে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। 3.1-এ দেখো আবহাওয়া বিকারের সংজ্ঞা দাও। প্রথমে আছে সংজ্ঞা। আবহাওয়া বিকার শব্দটির উৎপত্তি প্রথমে হয়েছে আবহাওয়া থেকে, যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এবং জীবজন্তু দ্বারা ভূত্বকের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় বা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে উৎপন্ন পদার্থ সেই স্থানেই পড়ে থাকে, তাকে আবহাওয়া বিকার বলছি। অর্থাৎ পদার্থগুলো কিন্তু সেই স্থানেই পড়ে থাকবে, সেটা যান্ত্রিক প্রক্রিয়ায় হতে পারে, রাসায়নিক প্রক্রিয়ায় হতে পারে, যে কোনো এক প্রকার আবহাওয়া বিকার দ্বারা বিয়োজিত হতে পারে, কিন্তু পদার্থগুলো সেই স্থানে পড়ে থাকবে, তাকে আবহাওয়া বিকার বলছে। অপসারণ হলে কিন্তু আবহাওয়া বিকার নয়। বৈশিষ্ট্য কি আছে? শক্তি। প্রথমে দেখো শক্তি, স্থিতিশীল প্রাকৃতিক শক্তি যথা বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বিভিন্ন গ্যাস দ্বারা আবহাওয়া বিকার ঘটে থাকে, ঠিক আছে। যেগুলো স্থিতিশীল প্রাকৃতিক শক্তি, গতিশীল হলে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়ে যাবে, সেটা কিন্তু আবহাওয়া বিকারের পর্যায়ে পড়ে না। এবারে 2 নম্বরে দেখো স্থানচ্যুত, এক্ষেত্রে উৎপন্ন শিলাচূর্ণের কোনো প্রকার অপসারণ হয় না, তাই এটি একটি স্থৈতিক প্রক্রিয়া। এবার 3 নম্বরে দেখো সময়কাল, আবহাওয়া বিকার খুবই ধীরগতি সম্পন্ন প্রক্রিয়া। 4 নম্বরে দেখো ভূত্বক, এই প্রক্রিয়ায় নিচের মূল শিলাস্তরে ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় না। 5 নম্বরে দেখো শিলা, আবহাওয়া বিকারে শিলার ভৌত রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়, ঠিক আছে।
এবারে অথবার যে প্রশ্ন আছে বা বিকল্প যে প্রশ্নটি আছে চলো দেখে নিই। ড্রামলিন কাকে বলে? ড্রামলিন দেখো হিমবাহ বাহিত বিভিন্ন আকারের পাথরখণ্ড, নুড়ি, বালি, কাদা পর্বতের পাদদেশে নিম্নভূমিতে একসঙ্গে সঞ্চিত হয়ে উল্টানো নৌকো বা চামচ আকৃতির যে টিলা বা উচ্চভূমি করে তোলে তাকে ড্রামলিন বলছি। এটা কিন্তু হিমবাহের দ্বারা হচ্ছে, কিন্তু হিমবাহের দ্বারা সৃষ্ট এক প্রকার ভূমিরূপ। এর বৈশিষ্ট্য কি? প্রথমে দেখে নাও, 30 থেকে 60 মিটার উঁচু, 400 থেকে 800 মিটার চওড়া, 1 থেকে 3 কিলোমিটার দীর্ঘ হয়। 2 নম্বরে দেখো, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে মেনলি দেখা যায় এই ধরনের ভূমিরূপ। 3 নম্বরে দেখো, কোনো স্থানে একসঙ্গে অসংখ্য ছোট বড় ড্রামলিন গড়ে ওঠে এবং সমগ্র অঞ্চলটিকে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখায়। একে কি বলা হয়? এর আরেকটা নাম আছে, ডিমের ঝুড়ি ভূমিরূপ বা বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয়। মনে রাখবে, ড্রামলিনকে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয় বা ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপ বলা হয়। এবার 3.2-এ দেখো, প্রাকৃতিক সৌরপর্দা বলতে কি বোঝো? ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কারণ ওজোন স্তর বায়ুমণ্ডলের ছাতার মতো দাঁড়িয়ে থেকে জীবজগৎকে সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মির হাত থেকে রক্ষা করে থাকে। এই জন্য ওজোন স্তরকে হচ্ছে সৌরপর্দা বলা হয়। এর যে অথবা বা বিকল্প প্রশ্নটি আছে দেখো, সাঁড়াসাঁড়ি বান কাকে বলে? সাঁড়াসাঁড়ি বান কাকে বলছে? বর্ষাকালে নদীতে প্রচুর জল থাকায় ভরা কটালের প্রবল জোয়ারের সময় প্রায় 4 থেকে 8 মিটার উঁচু হয়ে অতি প্রবল বেগে শব্দ করে নদীতে বান আসে, একে সাঁড়াসাঁড়ি বান বলা হয়। এর ফলে কি হয়? নদী উপত্যকায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যারা গঙ্গা বা তার পার্শ্ববর্তী এলাকায় বাস করে, গঙ্গা নদীতে মাঝে মাঝে এই ধরনের বান দেখা যায়, লক্ষ্য করে থাকবে কলকাতায়। ঠিক আছে। এবারে দেখো 3.3-এ কম্পোস্টিং বলতে কি বোঝো? এটা কিন্তু মাধ্যমিক এক্সামে এসছে 23-এ। পাশে পাশে দেওয়া আছে, দেখবে কোন স্কুলের প্রশ্ন বা 23-এ এসছে বা কত সালের এক্সামে এসছে, পাশে পাশে দেওয়া আছে। কম্পোস্টিং পদ্ধতি কি? জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলা হয়। যদি শর্টে জিজ্ঞাসা করা হয় কম্পোস্টিং কাকে বলে, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে। জৈব বর্জ্য পদার্থ, মানুষ বা গবাদি পশুর মলকে ব্যাকটেরিয়ার দ্বারা পচন ঘটিয়ে হিউমাসে পরিণত করাকে কম্পোস্টিং বলা হয়। এটা ভার্মি কম্পোস্ট হয়ে থাকে, সেটা কার দ্বারা? কেঁচো দ্বারা তৈরি করা হয় গোবরকে। এবারে চলো, কম্পোস্টিং পদ্ধতির বৈশিষ্ট্য বা সুবিধা কি কি আছে দেখে নিই। জৈব বর্জ্য ব্যবস্থাপনা করা যায়, এটি হলো জৈব বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি। হিউমাস তৈরি হয়, এই পদ্ধতিতে জৈব বর্জ্য পদার্থ পচে গিয়ে হিউমাস বা জৈব সারে পরিণত হয়। কম্পোস্ট সার তৈরি হয়, এই পদ্ধতিতে জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন হয়। এই যে অথবা বা বিকল্পের প্রশ্নটি আছে চল দেখে নিই, বর্জ্য ব্যবস্থাপনার 4R পদ্ধতি কি বা 4R কি? বর্জ্য ব্যবস্থাপনায় গৃহীত 4R হলো 4টা R, অর্থাৎ একটা হচ্ছে রিডিউস, 2 নম্বরে হচ্ছে রিইউজ, 3 নম্বরে হচ্ছে রিসাইকেল, 4 নম্বরে হচ্ছে রিফিউজ। ঠিক আছে। রিডিউস কি জিনিস বা হ্রাস করা? কম সম্পদ ব্যবহার করে এবং টেকসই পণ্য বেছে নিয়ে বর্জ্য উৎপাদন কমাতে হবে। রিইউজ কি হচ্ছে? পুনর্ব্যবহার, কোনো জিনিস ফেলে না দিয়ে সেটিকে নতুন উদ্দেশ্যে ব্যবহার করা বা একাধিকবার কাজে লাগানো। রিসাইকেল কি আছে? পুনর্ব্যবহার কি আছে? কাগজ, প্লাস্টিক বা কাঁচের মতো বর্জ্য পদার্থকে নতুন পুনর্ব্যবহারযোগ্য পণ্যে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করতে হবে, সেটাকে রিসাইকেল বলা হচ্ছে। এবারে রিফিউজ কি? পাঠ্যক্রমের প্রেক্ষাপট অনুসারে 4র্থ R এর অর্থ হতে পারে বর্জ্য থেকে শক্তি, কম্পোস্ট, পুনরুদ্ধার করা এবং পরিবেশের জন্য ক্ষতিকর জিনিস বর্জন করা। ঠিক আছে। অর্থাৎ প্লাস্টিককে বর্জন করতে হবে, এটা একটা রিফিউজের উদাহরণ। ঠিক আছে। অর্থাৎ যেসব বর্জ্য পদার্থ পরিবেশের ক্ষতি করে সেগুলোকে বর্জন বর্জন করতে হবে। আর কোনো জিনিস যদি পচানো যায় সেগুলোকে পচিয়ে সেখান থেকে শক্তি বা কম্পোস্ট জাতীয় সার উৎপাদন করতে হবে, এটাই হচ্ছে রিফিউজ। ঠিক আছে, ভালো করে এটা পড়বে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি পরীক্ষায়। এবার দেখো বিভাগ গয়ের আন্ডারে 3.4-এ বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? এটা যাদবপুর বিদ্যাপীঠ 24-এর প্রশ্ন। বহুমুখী নদী পরিকল্পনা, নদীতে বাঁধ দিয়ে নদীর জলকে যখন বহুমুখী উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়। উদাহরণ কি? দামোদর উপত্যকা পরিকল্পনা, যাকে ডিভিসি বলছি, দামোদর ভ্যালি কর্পোরেশন, হলো স্বাধীন ভারতের প্রথম ও প্রধান বহুমুখী নদী পরিকল্পনা। এটি দামোদর নদী অববাহিকা অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে। দামোদর উপত্যকা পরিকল্পনা প্রকল্পের কাজ হয় 1948 থেকে 1958 এবং 1955 সালে। ঠিক আছে।
এর বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য বা গুরুত্ব কি কি আছে? 1 নম্বরে হচ্ছে জলসেচ। নদীতে বাঁধ দিয়ে নদীর জল থেকে কৃষিক্ষেত্রে জলসেচ করা হয়, যেমন নদী তীরবর্তী কৃষি জমিতে জলসেচ। শিল্পক্ষেত্রে জলের যোগান দেওয়া যায়, নদীর জলকে শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়। জলপথে পরিবহন হয়, নদীর জলকে ব্যবহার করে জলপথে জাহাজ, নৌকা প্রভৃতির সাহায্যে ব্যবসা বাণিজ্য করা যায়। জলবিদ্যুৎ উৎপাদন করা যায়, নদীর স্রোতে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেমন ডিভিসি বিদ্যুৎ প্রকল্প আছে। মৎস্য চাষ সম্ভব হয়, নদীতে বাঁধ দিয়ে মৎস্য চাষ হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য বা গুরুত্ব। এর বিকল্প বা অথবা যে প্রশ্নটি আছে চলো দেখে নিই। পলিমৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। পলিমাটির বৈশিষ্ট্য কি কি? এতে দেখো, নদীবাহিত সমভূমির মৃত্তিকা এটাই, অধিক জল ধারণ ক্ষমতা সম্পন্ন। বিতে দেখো, নদীর পলি সঞ্চিত হয়ে সৃষ্ট হয়, পলি ও কাদার ভাগ বেশি থাকে। সিতে দেখো, পলিমাটি অধিক নাইট্রোজেন ধারণ করে, এই জন্য প্রচন্ড উর্বর হয়। ডিতে দেখো, অত্যাধিক উর্বর মৃত্তিকা পলিমাটি চাষের পক্ষে খুবই উপযোগী। ইতে দেখো, প্রধান ফসল কি কি হয় পলিমাটিতে? ধান, গম, পাট, তুলো প্রভৃতি চাষ করা হয়ে থাকে। এবারে মহানগর কাকে বলে? 3.5 আছে দেখো। সাধারণত 10 লক্ষ বা 1 মিলিয়ন যাকে বলা হয় বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট অত্যন্ত বড়, উন্নত, প্রধান প্রশাসনিক বা শিল্প বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত শহরকে হচ্ছে মহানগর বা মেট্রোপলিস বলা হয়। ঠিক আছে, যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি ইত্যাদি। এর যে বিকল্প প্রশ্নটি আছে দেখে নাও। মহানগরের ক্ষেত্রে মেনলি যেটা মনে রাখবে, জনসংখ্যাটা কত? 10 লক্ষ বা 1 মিলিয়ন বা তার বেশি। মিনিমাম 10 লক্ষ হতে হবে বা 1 মিলিয়ন হতে হবে, তার বেশিও হতে পারে। তাকে হচ্ছে মেট্রোপলিস বা মহানগর বলছি। এর বিকল্প যে প্রশ্নটি আছে চলো দেখে নিই। হীরক চতুর্ভুজ কি? ভারতের 4 প্রধান মহানগর দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতাকে উচ্চ গতি রেল যোগাযোগ বা বুলেট ট্রেন নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করার গৃহীত প্রকল্পকে হীরক চতুর্ভুজ বা ডায়মন্ড কোয়াড্রিলেটারাল বলা হয়। এটা যদি গোল্ডেন কোয়াড্রিলেটারাল হতো সেম জিনিস হতো, কিন্তু সেটা রেলপথ নয়, সড়ক পথ। ঠিক আছে, সেটা সোনালী চতুর্ভুজ। আর এটা ডায়মন্ড কোয়াড্রিলেটারাল হচ্ছে হীরক চতুর্ভুজ, যেটা হচ্ছে রেল লাইন দ্বারা। কিরকম রেল দ্বারা? ভারতের 4 প্রধান মহানগর দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতাকে উচ্চ গতি রেল যোগাযোগ বা বুলেট ট্রেন নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করার জন্য গৃহীত প্রকল্পকে হীরক চতুর্ভুজ বলা হচ্ছে। এটি ভারতের একটি অন্যতম বৃহৎ ও আধুনিক রেলওয়ে অবকাঠামো পরিকল্পনা। ঠিক আছে, এবার 3.6 দেখো, উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? কৃত্রিম উপগ্রহ স্থাপিত বিশেষ সংবেদক বা সেন্সরের সাহায্যে মহাকাশ থেকে পৃথিবীর কোনো অঞ্চলে যে ডিজিটাল চিত্র বা তথ্য সংগ্রহ করা হয় তাকে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজারি বলছে। পাশে কিছু ছবি দেওয়া আছে দেখো। এর বৈশিষ্ট্য কি? এই চিত্রে ক্যামেরার মতো সাধারণ ছবি তোলা হয় না, বরং তড়িৎ চুম্বকীয় বিকিরণের পরিমাপ করে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। ঠিক আছে, মেনলি RGB 3টা তরঙ্গ দৈর্ঘ্যকে ব্যবহার করা হয়, রেড, গ্রিন, ব্লু। এবারে হচ্ছে উপগ্রহ চিত্র ছোট ছোট বিন্দুর সমষ্টি দিয়ে তৈরি, যাদের পিক্সেল বলা হচ্ছে। মানে এই যে সাইডে যে ছবিটা দেওয়া আছে পিক্সেলের ছবি, এইটা পিক্সেলের ছবি, ছোট ছোট বিন্দু দিয়ে তৈরি। ক্যামেরায় ছবি তুললে অনেক সময় দেখবে এরকম ভাবে ছবি আসে। ঠিক আছে, অত্যাধিক জুম করলে বুঝতে পারবে পিক্সেলটা। এইবারে দেখো, এর সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস, মানচিত্র তৈরি এবং পরিবেশের পরিবর্তন সহজে নজরদারি করা যায়। এর যে বিকল্প প্রশ্নটি আছে চলো দেখে নিই। EMR বলতে কি বোঝো? EMR এর পুরো নাম হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ। সূর্য থেকে আগত যে শক্তি তরঙ্গ আকারে, যেমন দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, এক্স রে প্রভৃতি শূন্য মাধ্যমের মধ্য দিয়ে আলোর গতিতে মহাকাশে ছড়িয়ে পড়ে, তাকে তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা EMR বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা হচ্ছে মেনলি যেসব তরঙ্গ সূর্য থেকে আসে, যেমন দৃশ্যমান আলো হতে পারে, অবলোহিত রশ্মি যাকে হচ্ছে আল্ট্রাভায়োলেট রে বলছে, সরি, অবলোহিত রশ্মি, আল্ট্রাভায়োলেট রে নয় কিন্তু, অতিবেগুনি রশ্মিটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, শূন্য মাধ্যমের মধ্য দিয়ে আলোর গতিতে মহাকাশে ছড়িয়ে পড়াকে তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা EMR বলছে। ঠিক আছে, দূরসংবেদনের ভূমিকা কি? রিমোট সেন্সিং বা দূরসংবেদন ব্যবস্থা EMR এর তথ্যের প্রধান উৎস হিসেবে কাজ করে। সূর্য থেকে আসা এই বিকিরণ
যখন ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানের উপর পড়ে, প্রতিফলিত হয় বা নির্গত হয়, তখন কৃত্রিম উপগ্রহ সেন্সর সেই তরঙ্গ বা শক্তিকে গ্রহণ করে উপগ্রহ চিত্র তৈরি করে। যেটা বললাম, বিজি আর ব্লু গ্রিন রেড তিনটে তরঙ্গ দৈর্ঘ্যকে মেইনলি ব্যবহার করা হয়। অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড যাকে বলছি। এবারে দেখো বিভাগ ঘয়ের আন্ডারে 4-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলি আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে বলেছে। বার্গ ফ্রন্ট ও ক্রেভাসের পার্থক্য লিখতে বলেছে। দেখো বার্গ ফ্রন্টটা কি জিনিস, সংজ্ঞা: পার্বত্য উপত্যকার উপরের অংশে জমাটবদ্ধ বরফ বা পর্বতগাত্র এবং চলমান হিমবাহের মধ্যবর্তী গভীর ফাটলকে বার্গ ফ্রন্ট বলছে। এবার ক্রেভাসটা কি জিনিস, হিমবাহের অসমান গতি বা ঢালের পরিবর্তনের কারণে হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট ছোট বড় ফাটলকে ক্রেভাস বলছে। পাশে ছবি দেওয়া আছে দেখো, বার্গ স্পুনটা কি আর ক্রেভাসটা কি সংজ্ঞার সাথে মেলাবে। অবস্থান দেখো, এটি সাধারণত হিমবাহের একেবারে উৎপত্তিস্থল বা মাথার দিকে, যেমন সার্ক বা কড়ির পেছন দেওয়ালে গঠিত হয়। আর এটি হিমবাহের মধ্যবর্তী বা নিম্নবর্তী যে কোনো উন্মুক্ত পৃষ্ঠদেশে গঠিত হতে পারে। বইতে ছবি দেওয়া আছে দেখবে, না পেলে গুগলেও দেখতে পারো, ভালো করে ছবি দেখতে পাবে। এবারে দেখো সংখ্যা, এটি হিমবাহের উৎপত্তিস্থলে সাধারণত একটি প্রধান বার্গ স্পুন্ড বা ফাটল দেখা যায়। যেটা প্রথমেই দেখতে পাচ্ছে বার্গ স্পুন্ডের ছবিতে, একটি প্রধান ফাটল দেখা যাচ্ছে। আর কি হয়েছে ক্রেভাসটা কি, এটি হিমবাহের উপর অসংখ্য জালের মতো বা আড়াআড়ি প্রচুর ক্রেভাস সৃষ্টি হয়। যেটা ক্রেভাসের ছবিতে দেখতে পাচ্ছে, অসংখ্য বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। সেটা কিন্তু একটা থাকে, যেটা হচ্ছে কোথায় থাকে, সার্ক বা কড়ির পেছনের দেওয়ালে। এই যে ছবিটা দেওয়া আছে দেখো, এটা সার্ক বা কড়ি যদি হয়, এর ঠিক পেছনের দেওয়ালে একটা ফাটল যুক্ত, এটা হচ্ছে আমার বার্গ স্পুন্ড। আর ক্রেভাসটা কি, অসংখ্যই আড়াআড়ি ভাবে ফাটল সৃষ্টি হয়েছে, এরকম ভাবে। ঠিক আছে। এবারে দেখো গভীরতা, এই ফাটল অত্যন্ত গভীর হয় এবং এটি অনেক সময় একেবারে পর্বতের তলদেশের মূল শিলাস্তর পর্যন্ত পৌঁছায়। আর ক্রেভাসের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম গভীর হয়, এটি শুধুমাত্র হিমবাহের উপরিভাগে ভঙ্গুর অংশে সাধারণত উপরে 50 মিটার পর্যন্ত সীমাবদ্ধ থাকে ক্রেভাসটা। কিন্তু বার্গ স্পুন একদম পর্বতের তলদেশ পর্যন্ত গভীরতা হতে পারে। ঠিক আছে, বার্গ স্পুনটা কিন্তু বেশি গভীর হয়, ক্রেভাসটা কিন্তু মাত্র 50 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। এর অথবা বা বিকল্প যে প্রশ্নটি আছে চল দেখে নিন। মগ্নচড়ায় মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠার কারণগুলি লিখতে বলেছি। মগ্নচড়ায় মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার কারণসমূহ কি কি? প্ল্যাঙ্কটনের প্রাচুর্য আছে, যেগুলো আগেই পড়ে এসছো। মগ্নচড়ার অগভীর জলে প্রচুর ফাইটোপ্ল্যাঙ্কটন ও জু প্ল্যাঙ্কটন জন্মায়, এটি মাছের প্রধান খাদ্য। এবারে হচ্ছে সূর্যালোকের প্রবেশ। বিভিন্ন জায়গায় বানানগুলো একটু হয়তো টাইপিং মিস্টেকের জন্য হয়েছে, দেখে নেবে। সূর্যালোকের প্রবেশ, মুখে বলে দিচ্ছি, এটা ঠিকভাবে বলে দিচ্ছি, মিলিয়ে নেবে একটু, পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে, না টেনে। কথাগুলো শুনলে বুঝতে পারবে ক্লিয়ার হবে। গভীরতা কম হওয়ায় সূর্যরশ্মি সহজেই সমুদ্রের তলদেশে পৌঁছে, সমুদ্রের উদ্ভিদ ও মাছের বৃদ্ধির জন্য এটি অনুকূল। স্রোতের মিলন ক্ষেত্র দেখা যায় এখানে, উষ্ণ ও শীতল সামুদ্রিক স্রোতের মিলনে জলের তাপমাত্রা মাছের বসবাস উপযোগী হয়। শীতল স্রোতের সাথে আসা হিমশৈল গড়ে প্রচুর খনিজ উপাদান জলে মেশে। এবার 4 নম্বর হচ্ছে নদীর পুষ্টি উপাদান। নদীর সংলগ্ন স্থলভাগ থেকে পলীয় বিভিন্ন পুষ্টি উপাদান মগ্নচড়ায় নিয়ে সেটি জলকে উর্বর করে তোলে। 5 নম্বরে হচ্ছে বংশবৃদ্ধি। অগভীর ও শান্ত জলভাগ মাছের ডিম পাড়ার জন্য অত্যন্ত আদর্শ। উদাহরণ কি কি আছে? আটলান্টিক মহাসাগরের গ্র্যান্ড ব্যাংক ও ডগার্স ব্যাংকের অন্যতম উদাহরণ। ঠিক আছে, দুটো ছবি নিচে দেওয়া আছে দেখো, মানচিত্রেও কোথায় অবস্থান দেওয়া আছে দেখো, আটলান্টিক মহাসাগরের ঠিক ওপরের দিকে উত্তর আমেরিকার সাইডে একটা অবস্থিত গ্র্যান্ড ব্যাংক, আর ডগার্স ব্যাংকটা ইউরোপের ঠিক কাছাকাছি, আটলান্টিক মহাসাগরে অবস্থিত। পাশে দুটো ছবিও দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। আর মগ্নচড়ায় দেখো যে ছবিটা দেওয়া আছে, উষ্ণ স্রোত শীতল স্তরের মিলনস্থল হচ্ছে, হিমশৈল বলে হচ্ছে বিভিন্ন খনিজ বা মিনারেল সঞ্চিত হচ্ছে এখানে, যার ফলে কি হচ্ছে নদীর জলটা এখানে পুষ্টিগুণ সম্পন্ন হচ্ছে, যা হচ্ছে স্থির জল এবং এই তাপমাত্রা মাছের বসবাস এবং ডিম পাড়ার জন্য উপযুক্ত, এবং প্রচুর প্লাঙ্কটন থাকে, মাছের খাদ্যেরও অভাব হয় না, এটসেট্রা কারণে হচ্ছে মগ্নচড়ায়
মৎস্য আহরণ ক্ষেত্রগুলো গড়ে ওঠে। ঠিক আছে, ভালো করে দেখে নেবে। এবার চলো 4.2 বর্জ্য ব্যবস্থাপনা 3R এর গুরুত্ব আলোচনা করতে বলছি। এক কিছু আগে হচ্ছে 4R পড়েছিলে, এখানে লাস্টটা বাদ দিয়ে 3টা R এর কথা বলেছি। রিডিউস, রিইউজ, রিসাইকেল। ঠিক আছে, নীতির গুরুত্ব পরিসীমা, এটি পরিবেশ দূষণ কমাতে এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সাহায্য করে। এগুলো একটু ভালো করে পড়ে রাখবে, 3R 4R। এটা পরীক্ষায় প্রায়ই আসে, প্রত্যেক বছরই আসে। 3R এর পূর্ণরূপ কি? রিডিউস, রিইউজ আর রিসাইকেল। রিডিউসটা কি জিনিস? বজ্রের পরিমাণ হ্রাস করতে হবে, যেটা আগেই পড়ে এলে। উৎপত্তিস্থলেই বজ্রের পরিমাণ কমানো, উৎপত্তিস্থলেই বজ্রের পরিমাণটা কমাতে হবে। অপ্রয়োজনীয় প্লাস্টিক বা ওয়ান টাইম জিনিস ব্যবহার না করা, যেসব প্লাস্টিক আমরা বা পলিথিন একবার ব্যবহার করে ফেলে দিই, সেগুলো ব্যবহার না করা, অর্থাৎ রিডিউস করতে হবে, এগুলো ব্যবহার কমাতে হবে। রিইউজের ক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। বাজারে চটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করা, যেটা বারবার ব্যবহার করা যায়। এবারে রিইউজ কিরকম? পুনর্ব্যবহার, কোনো জিনিস ফেলে না দিয়ে বারবার ব্যবহার করতে হবে। এতে নতুন বজ্র তৈরি হওয়া থমকে যায়, যেমন খালি কাঁচের বা প্লাস্টিকের বোতল ধুয়ে ঘরে কাজে লাগানো যেতে পারে, যেটা গ্রামাঞ্চলের দিকে অনেকের বাড়িতেই হয়ে থাকে। ঠিক আছে, যেমন একটা থামস আপ খেলে বা একটা স্প্রাইট খেলে ছোট বোতল, সেইখান থেকে ধুয়ে তাকে তেল বোতল বানিয়ে দিলে কেউ, বা থামস আপ স্প্রাইট খেলে সেই বোতলটাকে ধুয়ে জলের বোতল বানিয়ে স্কুল নিয়ে যাচ্ছ, অ্যাটসেট্রা করে থাকো গ্রামাঞ্চলের দিকে। শহরের দিকেও করে থাকে অনেকে, অনেকের বাড়িতে নাও হয়ে থাকতে পারে। ঠিক আছে, এবারে রিসাইকেল দেখো। রিসাইকেল ব্যাপারটা কি? পুনর্বর্তন বা পুনঃচক্রীকরণ যাকে বলছি। বর্জ্য পদার্থকে প্রক্রিয়াকরণ করে নতুন উপাদানে রূপান্তর করা। এটি কাঁচামাল এবং শক্তির সাশ্রয় ঘটায়, যেমন পুরোনো খবরের কাগজ থেকে নতুন কাগজ তৈরি করা। এটা হচ্ছে রিসাইকেল করা। আর এই ছবিটা পারলে দিয়ে আসবে, এই যে ছবিটায় সাইডে আছে দেখো, রিডিউস, রিইউজ, রিসাইকেল, লেখার পাশাপাশি এই ছবিটা দিলে ভালো হবে। এবারে বর্জ্য ব্যবস্থাপনা 3R এর মূল গুরুত্ব কি কি? কি কি গুরুত্ব আছে এর ফলে? 1 নম্বরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ হয়। প্লাস্টিক, ধাতব ও রাসায়নিক বর্জ্যের পরিমাণ কমে, ফলে মাটি, জল ও বায়ু দূষণ হ্রাস পায়। 2 নম্বরে হচ্ছে সম্পদের সাশ্রয় হয়। বর্জ্য পুনর্ব্যবহার ও পুনর্বর্তন করার ফলে হচ্ছে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমে যায়। 3 নম্বরে হচ্ছে শক্তির সাশ্রয় হয়। নতুন কাঁচামাল থেকে জিনিস তৈরির চেয়ে বর্জ্য থেকে পুনর্বর্তন করতে অনেক কম শক্তি খরচ হয়। 4 নম্বরে হচ্ছে ভূমির অভাব দূরীকরণ হয়। বর্জ্যের পরিমাণ কমলে ল্যান্ডফিল বা আবর্জনা ফেলার জায়গার সমস্যা দূর হয়। 5 নম্বরে হচ্ছে অর্থনৈতিক লাভ হয়। বর্জ্য প্রক্রিয়াকরণ শিল্পের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি হয় এবং উৎপাদন খরচ কমে। এর যে বিকল্প প্রশ্নটি আছে, চল দেখে নিই। উদাহরণসহ কঠিন বর্জ্যের উৎসগুলো লিখতে বলেছি। কঠিন বর্জ্য বলতে আমরা দৈনন্দিন গৃহস্থলী, শিল্প কলকারখানা, কৃষিকাজ বা বাণিজ্যিক ক্ষেত্র থেকে উৎপন্ন অব্যবহার্য কঠিন বা অর্ধ কঠিন পদার্থকে বোঝায়। নিচে উদাহরণসহ কঠিন বর্জ্যের প্রধান উৎসগুলি আলোচনা করা হলো। চল দেখে নিই গৃহস্থলীর উৎস যেগুলো আছে, গৃহস্থলী থেকে যেসব পাওয়া যায়। বাড়িঘর থেকে প্রতিদিন যে সমস্ত বর্জ্য তৈরি হয়, সেগুলো হলো তরকারির খোসা, পাশের ছবিগুলো দেওয়া আছে দেখবে। পচা খাবার, প্লাস্টিকের বোতল, কাঁচ, পুরোনো খবরের কাগজ এবং টিন যেগুলা পাওয়া যায়, পাশের ছবিগুলো দেওয়া আছে প্রত্যেকটাই। শিল্পজাত উৎস, বিভিন্ন কলকারখানা থেকে উৎপন্ন, শিল্প থেকে নির্গত বর্জ্য, যেমন হচ্ছে কি ফ্লাই অ্যাশ, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যায়। ধাতু বা কাঁচের টুকরো, চামড়া ও টেক্সটাইল শিল্পের অবশিষ্টাংশ, যেগুলো পাশের ছবি দেওয়া আছে। এবার 3 নম্বরে দেখো, কৃষিজাত কিছু বর্জ্য উৎস আছে, যেমন চাষবাস ও পশুপালন ক্ষেত্র থেকে উৎপন্ন বর্জ্য, যেমন হচ্ছে ফসলের অবশিষ্টাংশ, খড় বা তুষ হতে পারে, পচা সবজি, চটের বস্তা এবং পশুর মলমূত্র, গোবর, অ্যাটসেট্রা। এবারে 4 নম্বরে দেখো, পৌরসভা বা বাণিজ্যিক উৎস, বাজার, দোকানপাট, অফিস, আদালত এবং রাস্তাঘাট পরিষ্কারের ফলে সৃষ্ট বর্জ্য, যেমন কি উদাহরণ কি প্যাকিং বাক্স, কাগজের ফাইল, প্লাস্টিকের ক্যারি ব্যাগ, ঝাড় দেওয়া ধুলোবালি, অ্যাটসেট্রা। এবারে হচ্ছে 5 নম্বরে দেখো, চিকিৎসা সংক্রান্ত উৎস, মেডিকেল বর্জ্য, যেগুলো মেডিকেল ওয়েস্ট, হাসপাতাল, নার্সিংহোম এবং প্যাথোলজিক্যাল ল্যাব থেকে উৎপন্ন বর্জ্য, সেগুলো কি কি? ব্যবহৃত সিরিঞ্জ, ওষুধের খালি ফয়েল, কাঁচের বোতল, ব্যান্ডেজ, অ্যাটসেট্রা। এবার 6 নম্বরে হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য, বা তাকে ই ওয়েস্ট বলা হচ্ছে। বাতিল হয়ে যাওয়া বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, যেমন হচ্ছে পুরোনো মোবাইল ফোন, কম্পিউটারের অংশ, নষ্ট বাল্ব, ভাঙা টেলিভিশন, অ্যাটসেট্রা। ঠিক আছে, ভালো করে দেখে নেবে একবার, ছবিগুলো দেখবে, ভালো মনে থেকে যাবে।
এবার 4.3 দেখো পশ্চিম উপকূলীয় ও পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লিখতে বলেছে। পশ্চিম উপকূলীয় সমভূমি আর পূর্ব উপকূলীয় সমভূমি অবস্থানটা কোথায় আগে দেখে নিই চলো। আরব সাগর এবং পশ্চিম ঘাট পর্বতশ্রেণীর মধ্যবর্তী অংশে পশ্চিম উপকূলীয় সমভূমি অবস্থিত। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, খুব সুন্দর প্রাকৃতিক বৈশিষ্ট্যযুক্ত। পূর্ব উপকূলীয় সমভূমিটা কোথায়? বঙ্গোপসাগর এবং পূর্ব ঘাট পর্বতশ্রেণীর মধ্যবর্তী অংশে অবস্থিত। এর প্রস্থটা কেমন? পশ্চিম উপকূলীয় সমভূমির ক্ষেত্রে দেখো, এই সমভূমি তুলনামূলকভাবে সংকীর্ণ, গড় প্রস্থ প্রায় 65 কিলোমিটার, কিন্তু পূর্ব উপকূলীয় সমভূমিটা বেশ চওড়া এবং বিস্তৃতি প্রায় 120 কিলোমিটার গড়ে। এবারে বদ্বীপ গঠন দেখো, পশ্চিম উপকূলীয় সমভূমির ক্ষেত্রে নদীগুলির গতি তীর হওয়ায় এখানে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। মানে নদীগুলির গতি তীর নয়, এটা সরি, এটা একটু বানান ভুল হয়েছে। নদীগুলির গতি তীব্র হয়, নদীগুলির গতি তীব্র, এটা তীব্র হতো, তীর হবে না, ঠিক আছে? তীব্র হয়, এখানে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। আর পূর্ব উপকূলীয় সমভূমির ক্ষেত্রে দেখো নদীগুলির মোহনায় উর্বর ও বড় বড় বদ্বীপ গড়ে উঠেছে। এবারে হচ্ছে উপহ্রদ বা লেগুন। পশ্চিম উপকূলীয় সমভূমিতে দেখো এই উপকূলে প্রচুর উপহ্রদ বা যাকে কয়াল বলা হচ্ছে, যেমন কেরালা ব্যাক ওয়াটারে দেখা যায়, ঠিক আছে? আর পূর্ব উপকূলীয় সমভূমির ক্ষেত্রে চিল্কা, কোলেরু, পলিকট এর মতো বড় লেগুন বা হ্রদ রয়েছে। পাশে ছবি দেওয়া আছে দেখবে। উপবিভাগ কি কি আছে পশ্চিম উপকূলীয় সমভূমির ক্ষেত্রে? এটি কোঙ্কণ, কানাড়া এবং মালাবার উপকূল বিভক্ত। এটা কোঙ্কণ হবে না কিন্তু, কোঙ্কণ। এখানে একটা উপহ্রদ হবে, উপহ্রদ হবে। কানাডা এবং মালাবার উপকূলে বিভক্ত। আর পূর্ব উপকূলীয় সমভূমি এটি হচ্ছে উত্তর সরকার উপকূল এবং করমণ্ডল উপকূলে বিভক্ত। প্রাকৃতিক বন্দর পশ্চিম উপকূলীয় সমভূমির ক্ষেত্রে ভূমি উপকূল রেখার কারণে এখানে বহু প্রাকৃতিক বন্দর, যেমন মুম্বাই, মারমাগাঁও প্রভৃতি আছে। আর পূর্ব উপকূলীয় সমভূমির ক্ষেত্রে সোজা উপকূল রেখার কারণে এখানে প্রাকৃতিক বন্দর কম, কৃত্রিম বন্দর বেশি, ঠিক আছে? এবারে অথবা বা বিকল্পের যে প্রশ্নটি আছে চল দেখে নিই। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করতে বলেছে। গ্রিন রিভলিউশনের যে সুফলগুলি পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে। 1 নম্বরে দেখো, ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। উচ্চ ফলনশীল বীজ বা HYV হাই ইল্ডেড ভ্যারাইটির জন্য বিশেষত গম ও ধানের ব্যবহারের ফলে এই দুই রাজ্যে ফসলের উৎপাদন বহুগুণ বেড়ে যায়। হেক্টর প্রতি ফসলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যার ফলে পাঞ্জাব ও হরিয়ানা ভারতের শস্য ভাণ্ডারে পরিণত হয়। 2 নম্বরে কি হচ্ছে? কৃষকদের অর্থনৈতিক উন্নতি ঘটে। ফসলের বাম্পার ফলন এবং তা বাজারে বিক্রি করার ফলে কৃষকদের আয় বহুগুণ বৃদ্ধি পায়। গ্রামীণ এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় এবং গ্রামীণ দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। 3 নম্বর হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও যান্ত্রিকীকরণ। ঐতিহ্যবাহী চাষ পদ্ধতির বদলে আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার এবং পাম্পসেটের ব্যবহার বৃদ্ধি পায়। এর ফলে কম সময় এবং কম পরিশ্রমে অনেক বেশি জমিতে চাষ করা সম্ভব হয়। বর্তমানে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ব্যবহার শুরু হয়েছে, এই হারভেস্টার বা ধান কাটার মেশিন, ট্রাক্টর, এটসেট্রা। 4 নম্বরে দেখো জলসেচ ব্যবস্থার প্রসার। সবুজ বিপ্লবকে সফল করতে এবং এই দুই রাজ্যে খাল ও নলকূপের মাধ্যমে আধুনিক জলসেচ ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটানো হয়। ফলে কৃষকরা বৃষ্টির জলের উপর নির্ভর না করে বছরে একাধিকবার বহু ফসলি চাষ করার সুযোগ পান। 5 নম্বরে দেখো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। নিবিড় চাষাবাদ, ফসল কাটা, পরিবহন, কৃষিভিত্তিক শিল্প গড়ে ওঠার কারণে গ্রামীণ ও আধা শহর এলাকায় প্রচুর প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। দেশের অন্যান্য রাজ্য থেকেও বহু শ্রমিক এখানে কাজের সন্ধানে আসতে শুরু করেন। 6 নম্বরে হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন দেখা যায়। উৎপাদিত ফসল দ্রুত বাজারে পৌঁছে দেওয়ার জন্য পাঞ্জাব ও হরিয়ানার উন্নত সড়ক, যোগাযোগ, হিমঘর এবং বড় বড় শস্য মান্ডি যেগুলো আছে বা বাজার গড়ে উঠেছে, কৃষি মান্ডি যাকে বলা হয়। ঠিক আছে, এটা ভালো করে পড়বে, পয়েন্টগুলো মনে রাখবে, বাকিটুকু গল্পের মতোই লিখতে পারবে আশা করি। এগুলো পয়েন্টগুলো জাস্ট মনে রাখবে। নিচে একটা উপসংহার হিসেবে দেওয়া আছে দেখো, এইভাবে কৃষি বিপ্লব পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি, অর্থনীতি ও সমাজে ব্যাপক পরিবর্তন এনেছে এবং ভারতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার 4.4 যে প্রশ্নটি এসেছে চল দেখে নিই। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি কি কি?
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রকে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলছি। প্রধানত 3 ধরনের স্কেল ব্যবহার করা হয়, এগুলো নিচে আলোচনা করা হলো। একটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল বা যাকে স্টেটমেন্ট স্কেল বলা হয়। একটা হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ স্কেল, যাকে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, যার ফুল নাম। এবারে আরেকটা হচ্ছে রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, 3টে ছবি দেওয়া আছে দেখো। একটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল, কি এটি কথার মাধ্যমে প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ 1 সেন্টিমিটারে 1 কিলোমিটার, 1 সেমি ইজিক্যাল টু 1 কিমি লেখা থাকে, দেখবে 1 সেমি ইজিক্যাল টু 1 কিমি। অর্থাৎ মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্ব হলে ভূমিভাগে সেটা দূরত্ব হবে 1 কিলোমিটার। ঠিক আছে, আর ভূমিভাগটাকে এত বড় তো মানচিত্রে আনা সম্ভব নয়, সেজন্য মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্ব ভূমিভাগে 1 কিলোমিটার দূরত্বের সমান। এবারে ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ স্কেলটা দেখে নাও। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, যাকে আরএফ দেওয়া থাকে 1:50,000, 1:25,000, 1:60,000, 1:1 লাখ, এরকম যে আরএফটা দেওয়া থাকে। এটি হচ্ছে লব ও হরের অনুপাতের সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে, ফ্র্যাকশন যেহেতু। এই স্কেলের কোনো নির্দিষ্ট একক থাকে না। ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র সাধারণত 1:50,000 স্কেলটি বেশি ব্যবহৃত, 1:50,000 বা 50,000 লেখা থাকবে, দেখবে নিচের দিকে, মানচিত্রের নিচের দিকে লেখা থাকে, যেখানে স্কেল দেওয়া আছে আরএফ লেখা থাকে। এবারে দেখো রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল। এটি মানচিত্রে একটি সরল রেখায় অঙ্কন করে প্রকাশ করা হয়ে থাকে, যেটাও নিচের দিকে থাকে, দেখবে ম্যাপের, টোপোগ্রাফিক্যাল ম্যাপে মেনলি। স্কুলে যারা প্র্যাকটিক্যাল করেছো বা স্যাররা যখন করায় তখন এইসব ম্যাপ নিয়ে আসে, দেখবে বড় বড় ম্যাপ, অনেকে আবার প্রিন্ট করিয়ে আনতে বলে, দেখবে ওই ম্যাপগুলোই নিচের দিকে দেওয়া থাকে। রেখাচিত্রটিতে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী মুখ্য বিভাগ ও গৌণ বিভাগে ভাগ করা থাকে, এর সাহায্যে মানচিত্র থেকে সরাসরি প্রকৃত দূরত্ব মাপা যায়। ঠিক আছে, ভালো করে এটা পড়ে নেবে, কিন্তু প্রশ্নটা আসার সম্ভাবনা পরীক্ষায় যথেষ্ট আছে, অনেকবারই এসছে পরীক্ষায়, বিগত পরীক্ষাগুলোতে। এর যে অথবা বা বিকল্প প্রশ্নটি আছে, চলো দেখে নিই। রঙের মিশ্রণ অনুযায়ী উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগগুলি ব্যাখ্যা করতে বলেছি। উপগ্রহ চিত্রে বিভিন্ন ব্র্যান্ড বা আলোর মিশ্রণ ঘটিয়ে প্রধানত 2 প্রকার চিত্র তৈরি করা হয়। বিভিন্ন ব্যান্ড হচ্ছে বা আলোর মিশ্রণ ঘটানো হয়, কি কি? 3টেই মেল কালার, BGR জানি আমরা, ব্লু, গ্রিন, রেড। এবার হচ্ছে প্রকৃত রং চিত্র, একটা হচ্ছে ট্রু কালার কম্পোজিট হয়, TCC, একটা হচ্ছে ছদ্ম রং চিত্র বা অসত্য রং চিত্র, এটা ফলস কালার কম্পোজিট বা FCC নামে আমরা জানি। ট্রু কালার কম্পোজিটটা কি জিনিস, সংজ্ঞাটা দেখে নাও। মানুষের চোখে বা চোখ কোনো বস্তুকে যেভাবে দেখে উপগ্রহ চিত্রে হুবহু সেই রঙের বস্তুটিকে দেখালে তাকে প্রকৃত রং চিত্র বলা হয়। পদ্ধতিটি দৃশ্যমান আলোর লাল, সবুজ ও নীল RGB ব্যান্ডকে কাজে লাগিয়ে এটি চিহ্নিত করা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ গাছটা সবুজ রঙের আছে, তুমি সবুজ রঙেরই দেখতে পাবে। নদীটা নীল রঙের জল দেখাচ্ছে, নীল রঙেরই দেখতে পাবে। যেরকম রং মানুষের চোখে দেখতে পাচ্ছ তুমি, সেম রঙের দেখতে পাবে। সেটা হচ্ছে RCC বা যেটা হচ্ছে TCC বা ট্রু কালার কম্পোজিট। বৈশিষ্ট্য কি? এর সতেজ উদ্ভিদকে সবুজ দেখায়, জলভাগকে নীল বা ঘোলাটে দেখায়, খালি মাটিকে বাদামি বা ধূসর দেখায়, মানে যেরকম মানুষ চোখে দেখতে পায়। ফলস কালারটাতে এর ঠিক উল্টো, যেটা হচ্ছে মেনলি বেশি ব্যবহার করা হয়ে থাকে। উপগ্রহ চিত্রে বস্তুর আসল রং পরিবর্তন করে অন্য কোনো কৃত্রিম বা ছদ্ম রঙে প্রকাশ করা হলে তাকে ছদ্ম রং চিত্র বা ফলস কালার কম্পোজিট বলা হয়। মূলত দৃশ্যমান আলোর সবুজ ও লাল ব্যান্ডের সাথে নিকট অবলোহিত ব্যান্ড মিশিয়ে চিত্র তৈরি করা হয়। নিয়ার ইনফ্রারেড ব্যান্ড হচ্ছে লাল রং, রেড ব্যান্ড হচ্ছে সবুজ, আর গ্রিন ব্যান্ডকে নীল রঙে দেখানো হয়ে থাকে, মনে রাখবে এটা। যেটা কিন্তু ট্রু কালার কম্পোজিটে রেডকে লাল রঙে, গ্রিনকে সবুজ রঙে, গ্রিন ব্যান্ডকে, ব্লু ব্যান্ডকে নীল রঙে দেখানো হয়েছিল। এখানে হচ্ছে নিয়ার ইনফ্রারেডকে লালে দেখানো হচ্ছে, রেডকে হচ্ছে সবুজে দেখানো হচ্ছে, রেড ব্যান্ডকে, আর গ্রিন ব্যান্ডকে হচ্ছে নীল রঙে দেখানো হচ্ছে। এর বৈশিষ্ট্য ও রঙের ব্যবহার কীভাবে হয়ে থাকে? উদ্ভিদ, স্বাভাবিক ও সতেজ উদ্ভিদকে গাঢ় লাল বা লালচে দেখায় এখানে। জলভাগকে, পরিষ্কার গভীর জলকে কালো এবং অগভীর জলকে গাঢ় নীল দেখায়। জনবসতিকে, শহর বা বাড়িঘরকে নীলাভ ধূসর বা তামাটে দেখায়। অনুর্বর জমি বা বালি এড়িকে কি হচ্ছে, ফাঁকা জমি বা শুষ্ক বালির চরকে সাদা দেখায়। মেঘ বা বরফ এগুলিকে অত্যন্ত উজ্জ্বল বা সাদা রঙের দেখায়। এগুলো মনে রাখবে, ফলস কালার কম্পোজিটে কি কালারে দেখানো হয়, কোনটাকে? উদ্ভিদকে লাল রঙে, জলভাগকে হচ্ছে গভীর জলভাগকে কালো এবং অগভীরকে নীল রঙের, জনবসতিকে হচ্ছে নীলাভ ধূসর বা তামাটে রঙের, অনুর্বর জমি বা বালিয়াড়িকে সাদা রঙের,
মেঘ বা বরফকে উজ্জ্বল সাদা রঙের, এগুলো মনে রাখবে কারণ এই ফলস কালার কম্পোজিট থেকে শর্ট কোশ্চেন আসে। কোনটাকে কি কালার দেখানো হয় ফলস কালার কম্পোজিটে বা ছদ্ম রং চিত্রে, ভালো করে পড়ে নেবে এটা। এবার নেক্সট চলো বিভাগ ওয়ার আন্ডারে 5-এর দাগের 5.1-এ যে সমস্ত প্রশ্নগুলি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 5.1.1-এ দেখো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দিতে বলেছে। নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহের প্রধান কাজ হলো ক্ষয়কার্য। এই ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ নিচে আলোচনা করা হলো। দেখো 1 নম্বরে আই ও ভি আকৃতির উপত্যকা আই অ্যান্ড ভি শেপড ভ্যালি দেখা যায়। গঠন কেমন? পার্বত্য অঞ্চলে নদীর বেগ এবং জলরাশি বেশি থাকায় নদী প্রধানত নদীর তলদেশ ক্ষয় করে। এর ফলে নদী উপত্যকা গভীর ও সংকীর্ণ, ইংরেজি আই অক্ষরের মতো দেখতে হয়। পরবর্তীকালে বৃষ্টির জল, ধস এবং অন্যান্য প্রাকৃতিক শক্তির কারণে নদীর দুই পাশ ক্ষয়প্রাপ্ত ও চওড়া হয়ে ইংরেজি ভি আকারে ধারণ করে। প্রথমে আই হয়, তারপরে হচ্ছে প্রাকৃতিক শক্তির কারণে দুদিকে ধস নিলে বা ক্ষয় পেয়ে পেয়ে ভি শেপড ভ্যালিতে পরিণত হয়। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, পেরুর কলকা নদীর গিরিপথ। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো। এবারে গিরিখাত বা ক্যানিয়ন। গিরিখাতের ক্ষেত্রে দেখো আর্দ্র পার্বত্যাঞ্চলে নদীর তীব্র নিম্নক্ষয়ের কারণে অত্যন্ত গভীর ও সংকীর্ণ যে উপত্যকা তৈরি হয় তাকে গিরিখাত বলছে, যেটা খানিকটা আইসেপ্ট ভ্যালির মতো। ক্যানিয়ন কি? শুষ্ক বা মরুপ্রাঞ্চলে বৃষ্টিপাতের অভাবে নদীর দুই পাশ ক্ষয় না হয়ে কেবল তলদেশ তীব্র ক্ষয় হয় এবং সৃষ্ট অত্যন্ত গভীর ও সংকীর্ণ শুষ্ক গিরিখাতকে ক্যানিয়ন বলা হচ্ছে। পাশে ছবি দেওয়া আছে দেখো, গিরিখাত হচ্ছে আর্দ্র অঞ্চলে আর ক্যানিয়ন হচ্ছে শুষ্ক অঞ্চলে। কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত, পাশে একটা ছবি দেওয়া আছে দেখবে। আর গিরিখাতেরও একটা ছবি দেওয়া আছে, পেরুর কলকা নদীর গিরিখাত। উদাহরণ দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বিখ্যাত ক্যানিয়ন, পাশে ছবি দেওয়া আছে। এবার জলপ্রপাত, ওয়াটারফল। গঠন কিভাবে হয়? নদীর গতিপথে কঠিন শিলা ও কোমল শিলা যদি আড়াআড়ি ভাবে অবস্থান করে। দেখো পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, কঠিন কোমল শিলা এরকম ভাবে অবস্থিত, একটা কঠিন শিলা একটা কোমল শিলা এরকম ভাবে আড়াআড়ি ভাবে যদি অবস্থান করে তখন কি হচ্ছে, কোমল শিলাটা হচ্ছে দ্রুত ক্ষয় হবে। এর ফলে কঠিন শিলাটি খাড়াভাবে অবস্থান করবে এবং নদীর জল ওপর থেকে দ্রুত গতিতে বা সশব্দে নিচে পতিত হয়। একে জলপ্রপাত বলা হচ্ছে। পাশের ছবিগুলো পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া আছে দেখো। কঠিন শিলা কোমল শিলা অবস্থানের জন্য কি হয়েছে, নিচে কোমল শিলা ছিল, ক্ষয় পেয়ে গেছে, ওপরটা খাড়াভাবে দাঁড়িয়ে আছে, নিচটা ক্ষয় হয়ে চলে গেছে। এর ফলে কি হচ্ছে, ওপর থেকে জল সশব্দে নিচে পড়ছে, যার ফলে জলপ্রপাত সৃষ্টি হয়েছে। যোগ জলপ্রপাত কর্ণাটক, ভারতে অবস্থিত। উদাহরণ দেওয়া আছে দেখো, ভারতের কর্ণাটকে শরাবতী নদীর উপর অবস্থিত যোগ জলপ্রপাত। এবার চলো 5.1.2 যে প্রশ্নটি আছে, হিমবাহের প্রস্থ বরাবর শ্রেণীবিন্যাস করতে বলেছে। 1 নম্বরে হচ্ছে হিমবাহের ফাটল বা ক্রেভস এর ভিত্তিতে। হিমবাহের প্রস্থ এবং দৈর্ঘ্য বরাবর সাধারণত দুই ধরনের ফাটল দেখা যায়, একটা হচ্ছে অনুপ্রস্থ ফাটল বা ট্রান্সভার ক্রেভস, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য ফাটল বা লঙ্গিচুডিনাল ক্রেভস। চলো, অনুপ্রস্থ ফাটলটা কি? হিমবাহের গতিপথের পথে আড়াআড়ি বা প্রস্থ বরাবর যে গভীর ফাটলগুলো সৃষ্টি হয় তাকে অনুপ্রস্থ ফাটল বলা হয়। পর্বত গাত্রের ঢাল হঠাৎ পরিবর্তিত হলে বরফের উপর এই টান পড়ে ফাটল তৈরি হয়। কিভাবে ফাটল হচ্ছে, তীর চিহ্ন দিয়ে দেখানো আছে দেখো, অনুপ্রস্থ বরাবর এদিক ওদিক কে টানের ফলে কি হচ্ছে, এই ধরনের ফাটল সৃষ্টি হচ্ছে মাঝখানে বরাবর সব। এবার অনুদৈর্ঘ্যটা কেমন ভাবে হচ্ছে, হিমবাহের গতিপথের সমান্তরাল দৈর্ঘ্য বরাবর সৃষ্ট ফাটলকে অনুদৈর্ঘ্য ফাটল বলা হচ্ছে। উপত্যকা চওড়া হলে বরফ দুই পাশে ছড়িয়ে পড়ার কারণে এটি তৈরি হয়, অর্থাৎ এটা হচ্ছে, সেটা ছিল প্রস্থ বরাবর, অনুপ্রস্থ এই জন্য, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, এই জন্য কি হচ্ছে, সমান্তরাল ভাবে ফাটল সৃষ্টি হচ্ছে। এবার 2 নম্বরে দেখো, অবস্থান অনুসারে হিমবাহের হচ্ছে বাহিত পদার্থসমূহ যখন প্রস্থ এবং অবস্থান অনুযায়ী সঞ্চিত হয় তখন প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে পার্শ্ব গ্রাভরেখা বা ল্যাটেরাল মোরেন, একটা হচ্ছে মধ্য গ্রাভরেখা বা মেডিয়াল মোরেন, এটা হচ্ছে প্রান্ত গ্রাভরেখা বা টার্মিনাল মোরেন। এটা কিন্তু গ্রাভরেখা, ঠিক আছে, এটা গ্রাফরেখা নয়, গ্রাভরেখা। সব গ্রাভরেখা হবে, গ্রাভরেখা হবে, এগুলো সব গ্রাভরেখা হবে, ঠিক আছে।
হিমবাহের দুই পাশে অর্থাৎ প্রস্থের দুই প্রান্তে যে গ্রাবরেখা সঞ্চিত হয়, ঠিক আছে। আর মধ্য গ্রাবরেখা কি? দুটি হিমবাহের পাশাপাশি মিলিত হলে তাদের মধ্যবর্তী অংশে শ্রেষ্ঠ গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা দেখতে পাচ্ছ, আর সেটা হচ্ছে দুই প্রান্তে ছিল, ছবিতে দেখো। আর প্রান্ত গ্রাবরেখাটা কি? হিমবাহের একেবারে শেষ প্রান্তে বা সম্মুখে যে পদার্থ সঞ্চিত হয়, অর্থাৎ প্রথম ছবিতে দেখো এই সাইড বরাবর ছিল আর এই সাইড বরাবর ছিল, আর মধ্য গ্রাবরেখাটা এই মাঝখান বরাবর, আর হচ্ছে প্রান্ত গ্রাবরেখাটা নদীর একদম শেষ প্রান্তে যখন এইরকম ভাবে সঞ্চিত হচ্ছে, ঠিক আছে। নদী বললাম, সরি, হিমবাহের একদম শেষ প্রান্তে। এবারে 5.1.3 দেখো শৈলতক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় উপযুক্ত উদাহরণ চিত্র সহ বর্ণনা করতে বলেছে। শৈলতক্ষেপ বৃষ্টিপাতের সংজ্ঞা: শৈল শব্দের অর্থ পর্বত এবং উৎক্ষেপ শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠা। জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কোনো পর্বত বা মালভূমিতে বাধা পেয়ে উপরে উঠে যায়। উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলতক্ষেপ বৃষ্টিপাত বলে। পাশে ছবি দেওয়া আছে দেখো, পর্বত গাত্রে বাধা পেয়ে সোজা উপরে উঠে যাচ্ছে, যে মেঘ সৃষ্টি হয়ে যে বৃষ্টিপাত হচ্ছে তাকে হচ্ছে শৈলতক্ষেপ বৃষ্টিপাত বলছে। সৃষ্টির প্রক্রিয়া কিভাবে হচ্ছে? শৈলতক্ষেপ বৃষ্টিপাত অন্তত 4টি ধাপে সম্পন্ন হয়। প্রথমে বায়ুর আগমন ঘটবে, সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ আর্দ্র বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হবে, যেটা পাশের ছবিতে দেখতে পাচ্ছ। এবারে কি হবে? পর্বতে বাধা পাবে, ওই বায়ু হচ্ছে 2 নম্বরে দেখো পর্বতে বাধা পাচ্ছে, এখানে দেখো ছবিতে দেখো, এখানে কি হচ্ছে 2 নম্বরে পর্বতে বাধা পাচ্ছে। বাধা পেয়ে কি হচ্ছে? বাধা পেয়ে হচ্ছে কোনো উঁচু পর্বত বা সরাসরি অবস্থান করলে বায়ু তাতে বাধা পাচ্ছে। এবারে কি 3 নম্বরে কি হচ্ছে? উপরে আরোহণ ও ঘনীভবন ঘটবে, বাধা পেলে কি উপর দিকে উঠতে শুরু করে। 3 নম্বর স্টেপে কি? 3 নম্বর স্টেপে দেখো উপর দিকে উঠতে শুরু করেছে। এবারে উপরে ওঠার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের চাপ ও তাপমাত্রা কমতে থাকছে, ফলে বায়ু প্রসারিত ও শীতল হয়ে একসময় সম্পৃক্ত হয়ে মেঘে পরিণত হচ্ছে। কি হচ্ছে? মেঘে পরিণত হচ্ছে। মেঘে পরিণত হওয়ার পরে কি হচ্ছে? 4 নম্বরে দেখো মেঘ আরো ঘনীভূত হয়ে পর্বতের বায়ু সম্মুখ ঢালে অর্থাৎ প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে, তাই তো। অর্থাৎ এই ঢাল বরাবর, যেই ঢাল বরাবর উঠেছিল সেই ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে, ঠিক আছে। এবার পাশে দেখো একটা দেওয়া আছে অনুবাদ ঢাল ও প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢালটা কি প্রথমে দেখে নিই। পর্বতের যে ঢাল বেয়ে আর্দ্রবায়ু উপরে ওঠে এবং বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায় তাকে প্রতিবাদ ঢাল বলে, যেটা আমি বললাম একটু আগে। আর অনুপাত ঢালটা কি? তার ঠিক বিপরীত ঢাল, অর্থাৎ এই দিকের যে ঢালটা, এই দিকের যে ঢালটা, এইটা হচ্ছে অনুপাত ঢাল। যেখানে কি হচ্ছে? এই দিকে তো সমস্ত বৃষ্টিপাত হয়ে গেল, উপর দিকে যখন হাওয়াটা যখন যাচ্ছে, সেই হাওয়া বা বায়ুর মধ্যে কোনো প্রকার জলীয়বাষ্প তেমন থাকছে না। ফলে কি হচ্ছে? ফলে হচ্ছে এই অঞ্চলটা বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হচ্ছে, অর্থাৎ তেমন বৃষ্টিপাত হচ্ছে না। এর উপযুক্ত উদাহরণ একটা পাশে দেওয়া আছে দেখো। ভারতের মেঘালয়ের চিরাপুঞ্জি বা শিলং, বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয়ের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে বাধা পেয়ে চেরাপুঞ্জিতে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত ঘটায়, কিন্তু এই পাহাড় অতিক্রম করে উত্তর ঢালে পৌঁছালে জলীয়বাষ্প কমে যায়, ফলে মাত্র অল্প দূরত্বে অবস্থিত শিলংয়ে অত্যন্ত কম বৃষ্টিপাত হয় এবং এটি একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে, ঠিক আছে। ভালো করে এটা দেখে নেবে। এরপরে নেক্সট যেটা আছে দেখো, 5.1.4 চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে বলেছি। জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ দুটি, নিচে চিত্রসহ ব্যাখ্যা করা হলো। একটা হচ্ছে চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব, গ্র্যাভিটেশনাল পুল। প্রধান ভূমিকা কি? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। সূর্য আকারে চাঁদের চেয়ে অনেক বড় হলেও পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অনেক কম, তাই পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ শক্তি সূর্যের তুলনায় প্রায় 2.2 গুণ বেশি কার্যকর হয়। এর ফলে কি হচ্ছে? মুখ্য জোয়ার হচ্ছে চাঁদের আবর্তনের সময় পৃথিবীর যে অংশ চাঁদের সবচেয়ে কাছে আসে, সেখানে চাঁদের আকর্ষণের ফলে কি হচ্ছে? সবচেয়ে বেশি হয়, সেই অংশে যে জলরাশি ফুলে ওঠে এবং মুখ্য জোয়ার বা প্রাইমারি টাইড বা প্রত্যক্ষ জোয়ার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ চাঁদের এখানটায় যদি চাঁদ থাকে, চাঁদের যে অংশটা অর্থাৎ পৃথিবীর এই অংশটা এই সময় চাঁদের সামনে আছে, এখানে জলটা কি হচ্ছে? চাঁদের আকর্ষণের জন্য ফেঁপে উঠছে, যার ফলে এখানে মুখ্য জোয়ার বা প্রাইমারি টাইড হচ্ছে। আবার কিছুক্ষণ পর যদি পৃথিবীর এই অবস্থানটা যদি চাঁদের সামনে আসে, এই জায়গাটা যদি চাঁদের সামনে আসে, সেখানেও সেম কাজ হবে। এইখানটায় তখন হয়তো ভাটা হয়ে যাবে, এইটা হয়তো ঘুরে এসে এইখানে অবস্থান করবে, এইখানটায় তখন ভাটা হয়ে যাবে, আর এই অংশটাই তখন আবার এখানে এলে এইখানটায় আবার জোয়ার সৃষ্টি হবে, ঠিক আছে।
এবার হচ্ছে 2 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন গতি এবং কেন্দ্রাতিক বল। পৃথিবীর আবর্তন গতি ও কেন্দ্রাতিক বল কেমনভাবে কাজ করছে? বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে তীব্র গতিতে আবর্তন করছে। এই ঘূর্ণনের কারণে পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকে একটি বল বা শক্তির সৃষ্টি হয়, একে কেন্দ্রাতিক বল বলা হয়, যাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলছে। পৃথিবীর আবর্তনের জন্য জোয়ার ভাটার একটা হয়ে থাকে। গৌণ জোয়ার কি? চাঁদের আকর্ষণে পৃথিবীর যে অংশ মুখ্য জোয়ার হয় ঠিক তার বিপরীত দিকে চাঁদের আকর্ষণ বল খুব কম থাকে, সেখানে এই কেন্দ্রাতিক বলের প্রভাব জলরাশি বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করে এবং ফুলে ওঠে, একে গৌণ জোয়ার বা সেকেন্ডারি টাইড বা পরোক্ষ জোয়ার বলা হয়। মানে কেমন ভাবে হচ্ছে বলতো? ধরো তুমি একটা থালার মধ্যে একটা ছোট্ট মার্বেল পাথর নিলে, একটা থালা, তার মধ্যে একটা মার্বেল নিলে, খেলার মার্বেলটাকে যদি প্রচণ্ড বেগে এরকম যদি ঘোরাতে থাকো, কী হবে? মার্বেলটা একটা দিকে ছিটকে যাবে। ঠিক পৃথিবীটার ঘূর্ণনের জন্য পৃথিবীর যে জলরাশি এরকম হচ্ছে, পৃথিবীর যে জলরাশি তারও এরকম চ্যুতি ঘটে, এরকম ছিটকে যায়, এরকমভাবে ছিটকে যায়, যেহেতু ফলানো হচ্ছে জোয়ার হচ্ছে। ঠিক আছে? এবারে ভাটা সৃষ্টি 3 নম্বরে দেখো, জোয়ারের স্থান দুটিতে জল ফুলে ওঠার কারণে তার সমকোণে দুটি স্থানের জল নেমে যায়, যার ফলে কি হচ্ছে? সেখানে হচ্ছে লো টাইড বা ভাটার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ সমকোণে কেন? ধরো এই জায়গাটায় তোমার জোয়ার সৃষ্টি হয়েছে, এই জায়গাটায় পৃথিবীকে যদি 4 ভাগে ভাগ করা হয়, এইরকমভাবে পৃথিবীকে যদি 4 ভাগে ভাগ করা হয়, এই জায়গাটায় ধরো তোমার জোয়ার সৃষ্টি হয়েছে তার ঠিক সমকোণে, মানে সমকোণে মানে কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তার ঠিক এই জায়গাটায় তখন কি? এই জায়গাটায় তখন ভাটা, আর এই জায়গাটায়ও ভাটা, মানে এইখান থেকেও যদি সমকোণ ধরা হয় ভাটা। আবার যদি এই দিকেও জোয়ার হয় 90 ডিগ্রি, মানে এইখানে ভাটা আর এইখানে ভাটা। ঠিক আছে? এইবারে চলো সারসংক্ষেপ আকারে একটা দেওয়া আছে, দেখে নেবে। এবার 5.2-এ দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছি। 5.2.1-এ দেখো, ভারতের জলসেচের যে কোনো 3টি প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করতে বলেছে। ভারতের কৃষিকার্যে জলসেচের প্রধান 3টি প্রয়োজনীয়তা নিচে আলোচনা করা হলো। একটা হচ্ছে মৌসুমী বায়ুর অনিশ্চয়তা। ভারতের কৃষি প্রধানত মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল, কিন্তু মৌসুমী বায়ু অত্যন্ত অনিশ্চিত, কখনো সময় মতো আসে না, আবার কখন নির্দিষ্ট সময়ের আগেই চলে আসে। এই অনিশ্চয়তার হাত থেকে ফসলকে রক্ষা করতে জলসেচ অত্যন্ত জরুরি। 2 নম্বরে হচ্ছে বৃষ্টিপাতের অসমান বন্টন। ভারতের সব জায়গায় সমান পরিমাণ বৃষ্টিপাত হয় না। কোনো অঞ্চলে, যেমন রাজস্থানে বা দাক্ষিণাত্য মালভূমিতে বৃষ্টিপাত খুব কম হয়। এই সমস্ত অঞ্চলে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যার জন্য জলসেচের প্রয়োজন। 3 নম্বরে যে শীতকালীন চাষ ও বহু ফসলি চাষ। ভারতের শীতকালে সাধারণত বৃষ্টিপাত হয় না বললেই চলে, তাই শীতকালীন ফসল যেমন হচ্ছে রবি শস্য চাষের জন্য সম্পূর্ণভাবে জলসেচের উপর নির্ভর করতে হয়। এছাড়া একই জমিতে বছরে একাধিকবার ফসল ফলানোর জন্য নিয়মিত জলের প্রয়োজন মেটাতে জলসেচ দরকার। ঠিক আছে? এবারে দেখো 5.2.2-তে ভারতের জলবায়ুগত বৈচিত্র্যের নিয়ন্ত্রকগুলি আলোচনা করতে বলেছে। ভারতের জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময়, তোমরা জানো। এই বৈচিত্র্যের নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। 1 নম্বরে হচ্ছে অক্ষাংশগত অবস্থান। ভারত মূলত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। কর্কট ক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে যাওয়ায় দক্ষিণ ভারত সারা বছর উষ্ণ থাকে, আর উত্তর ভারতে চরম প্রভাবপন্ন জলবায়ু থাকে, মানে প্রচণ্ড ঠান্ডা থাকে। এবার 2 নম্বরে হচ্ছে হিমালয় পর্বতের অবস্থান। উত্তর সীমান্তে অবস্থিত বিশাল হিমালয় পর্বতমালা সাইবেরিয়ার তীব্র শীতল বাতাসকে ভারতে ঢুকতে বাধা দেয়, ফলে শীতকালে হচ্ছে ভারতে অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা পায়। আবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে আটকে উত্তর ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বরে হচ্ছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু কি করে? মৌসুমী বায়ু হচ্ছে ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো মৌসুমী বায়ু। এখানে কিন্তু মৌসুমী হতো, এখানে মৌসুমী হতো, দন্তস্বয় হ্রস্ব উকার হতো। ঠিক আছে, চেক করে নেবে একটু। ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো মৌসুমী বায়ু। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে প্রচুর বৃষ্টি হয় এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। ঠিক আছে, যেটা প্রভাবিত হয় বাতাসটা লক্ষ্য করবে, আমার বর্ষাকালে বা গ্রীষ্মের দিকে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস আসে, শীতকালে উত্তর পূর্ব দিক থেকে বাতাস যায়। এবার 4 নম্বরে দেখো সমুদ্রের সান্নিধ্য। সমুদ্রের সান্নিধ্যে কি? দক্ষিণ ভারতের 3 দিকে সমুদ্র, আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর ভারতের মানচিত্রে দেখবে, দ্বারা বেষ্টিত হয়। উপকূলবর্তী অঞ্চল জলবায়ু সারা বছর সমভাবাপন্ন থাকে, অর্থাৎ উষ্ণও নয় খুব আর শীতলও নয় খুব।
সমুদ্র থেকে দূরে অবস্থিত অভ্যন্তরীণ ভাগে জলবায়ু চরম ভাবাপন্ন হয়, অর্থাৎ প্রচণ্ড গরমের ভাগ বেশি থাকে। ঠিক আছে। এবার 5 নম্বরে দেখো ভূপ্রকৃতি ও উচ্চতা। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায় আমরা জানি। এই কারণে একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও সমভূমি অঞ্চলের চেয়ে পার্বত্য অঞ্চল যেমন দার্জিলিং সিমলায় অনেক ঠান্ডা বেশি। আবার হচ্ছে 6 নম্বরে জেট বায়ু প্রবাহ। বায়ুমণ্ডলের উপরের স্তরে প্রভাবিত ক্রান্তীয় পূবালি জেট বায়ু এবং উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু ভারতে মৌসুমি বায়ুর আগমন ও স্থায়িত্বকে গভীরভাবে নিয়ন্ত্রণ করে, অ্যাটসেট্রা। কারণ হচ্ছে ভারতের জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময় এবং এই জলবায়ুগুলোকে নিয়ন্ত্রণ করে এই সকল পরিবেশ বা এই সকল অবস্থা। এবারে 5.2.3 দেখো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করতে বলেছে। ভারতের গুজরাট, মহারাষ্ট্র সহ পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের সর্বাধিক উন্নতি ঘটেছে। এর প্রধান অনুকূল ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি নিচে দেওয়া হলো। 1 নম্বরে হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা। পশ্চিম ভারতের ডেকান ট্রাপ বা দাক্ষিণাত্যের লাভা গঠিত কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষের জন্য আদর্শ। ফলে এই অঞ্চলে কলকারখানাগুলি সহজেই নিকটবর্তী অঞ্চল থেকে উন্নত মানের কাঁচা তুলো পেয়ে যায়। 2 নম্বরে হচ্ছে আর্দ্র জলবায়ু। সমুদ্রের কাছে অবস্থিত হয় এই অঞ্চলের জলবায়ু আর্দ্র। আর্দ্র জলবায়ুতে সুতো সহজে ছেড়ে যায় না, যার ফলে সুতো কাটার জন্য অত্যন্ত উপযোগী। বর্তমানে কৃত্রিম উপায়ে আর্দ্রতা তৈরি করা গেলেও এটি একটি প্রাকৃতিক সুবিধা। 3 নম্বরে হচ্ছে সহজলভ্য বিদ্যুৎ। এই অঞ্চলে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির অভাব নেই। জল ঢাকা বা অন্যান্য জলবিদ্যুৎ কেন্দ্র থেকে এবং থার্মাল পাওয়ার স্টেশন যেমন ট্রসে থেকে সস্তায় প্রচুর বিদ্যুৎ পাওয়া যায়। 4 নম্বরে হচ্ছে পরিবহন ও বন্দরের সুবিধা। মুম্বাই ও কান্ডালা বন্দরের মাধ্যমে বিদেশ থেকে উন্নত মানের কাঁচামাল বা যন্ত্রপাতি আমদানি এবং উৎপাদিত সুতি বস্ত্র বিদেশে রপ্তানি করা সহজ হয়। এছাড়া উন্নত রেলপথ ও সড়কপথের মাধ্যমে ভারতীয় অভ্যন্তরীণ বাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। 5 নম্বরে দেখো শ্রমিক ও মূলধন। মুম্বাই এবং আহমেদাবাদ দেশের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হয়। এই শিল্পে বিনিয়োগের জন্য অত্যন্ত পর্যাপ্ত মূলধনের অভাব হয় না। এছাড়া আশেপাশের ঘন বসতিপূর্ণ অঞ্চল থেকে দক্ষ ও সস্তা শ্রমিক সহজেই পাওয়া যায়। 6 নম্বরে দেখো বিশাল বাজার। পশ্চিম ভারত এবং দেশের অন্যান্য প্রান্তে সুতিবস্ত্রের বিশাল চাহিদা এবং বাজার রয়েছে, যা এই শিল্পের বিকাশকে ত্বরান্বিত করে। ঠিক আছে। এগুলো একটু ভালো করে পড়বে, পয়েন্টগুলো মনে রাখবে। আর শুধু কিছু কিছু জায়গায় কিছু কিছু নির্দিষ্ট পয়েন্ট মনে রাখবে, যেমন বিদ্যুৎ কোথা থেকে পাওয়া যায়, কী কী বন্দরের সুবিধা রয়েছে, কোথাকার বাজার, শ্রমিক মূলধন কোথা থেকে আসছে। জাস্ট পয়েন্ট আর ওই জিনিসটা মনে রাখলে বাকিটা গল্পের মতো নিজে বানিয়ে লিখতে পারবে আশা করি। এবারে 5.2.4 দেখো ভারতের অর্থনৈতিক উন্নতিতে রেলপথের গুরুত্ব আলোচনা করতে বলেছি। ভারতের অর্থনীতিকে সচল রাখতে ভারতীয় রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর প্রধান গুরুত্বগুলি হলো, একটা হচ্ছে কাঁচামাল ও পণ্য পরিবহন। খনি, কৃষিক্ষেত্র থেকে ভারী কাঁচামাল, শিল্পকেন্দ্র এবং উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন বাজারে কম খরচে পৌঁছে দেয়। কৃষির বিকাশ ঘটে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সার, বীজ এবং উৎপাদিত ফসল দ্রুত পরিবহনের মাধ্যমে কৃষিকাজের আধুনিকীকরণে সাহায্য করে। 3 নম্বরে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। ভারতীয় রেল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। আঞ্চলিক বৈষম্য দূরীকরণ। অনগ্রসর অঞ্চলের সাথে উন্নত শহরের সংযোগ ঘটিয়ে দেশের সুষম অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। 5 নম্বর হচ্ছে আমদানি রপ্তানি বৃদ্ধি। দেশের বিভিন্ন প্রান্তের পণ্য দেশের বড় বড় বন্দরগুলিতে পৌঁছে দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য গতি আনে। এগুলোই হচ্ছে কারণ। এবারে বিভাগ ছয়ে, ছয়ের দাগে যে সমস্ত প্রশ্ন আছে দেখে নাও। প্রশ্নপত্রে প্রদত্ত ভারতীয় রেখা মানচিত্রের নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটিকে উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও, এরকম একটা প্রশ্ন থাকে, একটা ম্যাপ পয়েন্টিং থাকে। সেটা চলো দেখে নিই কী কী আছে। 6.1 আছে দেখো ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দেখো কোথায় আছে। 6.1 যেটা অবস্থিত কোথায়, নয়াদিল্লিতে মার্কিন করা আছে এই জায়গাটায় স্টার দিয়ে। এবার 6.2 দেখো কচ্ছ উপসাগর আছে। কচ্ছ উপসাগর কোথায়, কচ্ছ উপসাগর ঠিক গুজরাটের পাশেই, গুজরাট রাজ্য এটা, গুজরাট রাজ্যের ঠিক পাশেই এখানে কচ্ছ উপসাগর। 3 নম্বরে দেখো 6.3 লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ কোথায়, 6.3 লোকটাক হ্রদ ঠিক এইখানটায় অবস্থিত, মণিপুরের, মণিপুর রাজ্যে।
ঠিক আছে। 6.4-এ দেখো একটি খরাপ্রবণ অঞ্চল। খরাপ্রবণ অঞ্চল কোনটায় হবে? খরাপ্রবণ অঞ্চল হতে পারে রাজস্থান। রাজস্থানটা কোথায়? ঠিক গুজরাটের ওপরে। এটা যদি গুজরাট হয়, এটা যদি গুজরাট হয়, ঠিক গুজরাটের উপরে রাজস্থান অবস্থিত। রাজস্থান একটি খরাপ্রবণ অঞ্চল, তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে দেখবে। 6.5-এ দেখো ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল কোথায়? লাল মাটি, ওড়িশা, এই জায়গাটাই হবে। এটা ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ঠিক এই জায়গাটায় লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, ওড়িশা। এইবারে দেখো ভারতের প্রধান পর্ণমোচী উদ্ভিদ অরণ্য। ভারতের প্রধান পর্ণমোচী উদ্ভিদ অরণ্য কোথায়? মধ্য ভারত, যেটা হচ্ছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এটসেট্রা নিয়ে চিহ্নিত করা আছে দেখো, এই অঞ্চলটা। আর দেখো ভারতের প্রধান তুলা উৎপাদক অঞ্চল দেওয়া আছে 6.7-এ। তুলা কোথায় হয়? মহারাষ্ট্রে হয়, কালো মৃত্তিকার জন্য। এটা হচ্ছে তুলা উৎপাদক অঞ্চল। আর ভারতের বৃহত্তম হচ্ছে রেল নির্মাণ শিল্পকেন্দ্র, সেটা হচ্ছে কোথায় আছে? ভারতের প্রধান রেল নির্মাণ শিল্পকেন্দ্র হচ্ছে চিত্তরঞ্জন, পশ্চিমবঙ্গে অবস্থিত। এটা একটু ভুল করে তীর চিহ্ন দেওয়া আছে। লোহিত মৃত্তিকাটা হবে উড়িষ্যার, সরি, লোহিত মৃত্তিকাটা হবে উড়িষ্যার এই জায়গাটায়। আর ভারতের রেল ইঞ্জিন নির্মাণ শিল্পকেন্দ্রটা হবে এইখানটায়, পশ্চিমবঙ্গে। আর ভারতের প্রধান পর্ণমোচী উদ্ভিদ হচ্ছে মধ্য ভারত, এটা হবে এইটা, মধ্যপ্রদেশ। ঠিক আছে। এবারে ভারতের সর্বনিম্ন ঘন জনবসতিপূর্ণ অঞ্চল কোনটা? 6.9-এ দেখো, লাদাখ সর্বনিম্ন চিহ্নিত করা আছে। 6.10-এ দেখো দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর কোথায়? দক্ষিণ ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর, এই নিচে। ঠিক আছে। এটা একটু ভালো করে দেখে রাখবে, তবে পরীক্ষার আগে দেখে যাবে, ভালো করতে পারবে। এখন থেকে এত মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু দেখে রাখবে মাথায় রাখার মতো। পরীক্ষার আগে দেখে যাবে, এটা কিন্তু ম্যাপ পয়েন্টিংটা মাস্ট পরীক্ষার আগে দেখে যাবে, তাহলে ভালো পরীক্ষা করতে পারবে। ঠিক আছে। এতটুকু পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো। কোনো কিছু জানার থাকলে বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানিও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ, টাটা।